সিটি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্ভাব্য প্রার্থীদের ভিড়। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে প্রায় 11 লাখ শিক্ষার্থী। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির দণ্ডের রিভিউ শুনানি 5 এপ্রিল পর্যন্ত মুলতবি। মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক ইমরানের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 5-এ। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। ডিসিসি উত্তর ও দক্ষিণ মেয়র পদে 10:30 সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 10:30 থেকে বেলা 1টা ও কাউন্সিলর পদে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বাছাই চলবে। এছাড়া বন্দর 9:30 থেকে শুরু করে দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। প্রথমে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এরপর 18টি কাউন্সিলর ও 6টি সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়ন বাছাই। ঢাকা দক্ষিণ মেয়র পদে 26 জন, 57টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 636 জন, সংরক্ষিত কাউন্সিলরের 19টি পদে 153 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উত্তরে মেয়র পদে 21 জন, কাউন্সিলর পদে 494 জন এবং সংরক্ষিত আসনে 153 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামে মেয়র পদে 13 জন, 41টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 288 জন, সংরক্ষিত কাউন্সিলরের 14টি পদে 71 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাদিজাতুল কোবরা, দক্ষিণ থেকে আসমা মিতা এবং চট্টগ্রাম থেকে নাসরিন জাহান। প্রথমে চলে যাচ্ছি মিতার কাছে। মিতা, মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে কি? মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া কিছুক্ষণ আগে শুরু হয়েছে। সকাল 9:30টার দিকে শুরু হবার কথা থাকলেও 15 মিনিট দেরিতে সেটি শুরু হয়েছে। এরই মধ্যে মেয়র প্রার্থী হিসেবে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা এর মধ্যে এখানে এসে এই মিলনায়তনে পৌঁছেছেন। শুরুতেই যেহেতু মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, সেজন্য শুরুতেই তাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের এরই মধ্যে প্রায় 7 থেকে 8 জন মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যাদের নাম বৈধ হিসেবে বিবেচিত হয়েছে, নির্বাচন তারা করতে পারবেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থন নিয়ে যিনি সাইদ খোকন, তার মনোনয়নপত্র আগে ঘোষণা করা হয়েছে। এর বাইরে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির যে 5 জন নেতা এখন পর্যন্ত এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন, তাদের মধ্যে থেকে 5 জন নেতার পক্ষে কেউ না কেউ তাদের আইনজীবী, বিশেষত বিএনপির সিনিয়র আইনজীবী কয়েকজন সানাউল্লাহ মিয়া, মাসুদুল্লাহর মতন সিনিয়র আইনজীবী এর মধ্যে এই প্রার্থীদের পক্ষে এসে উপস্থিত হয়েছেন। এবং নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা মির্জা আব্বাস, আব্দুল সালাম কিংবা নাসিরুদ্দিন পিন্টুর পক্ষে যদি কোনো আইনি জটিলতা থেকে সেই বিষয়গুলো উপস্থাপন করলে সাথে সাথে তার জবাব দিতে পারেন, সেজন্যই মূলত এই আইনজীবীরা এসে উপস্থিত হয়েছেন। তো বিএনপি নেতাদের পক্ষে বা বিএনপির কোনো নেতার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আর কিছুক্ষণের মধ্যেই ক্রমানুযায়ী নিশ্চয়ই আমরা জানতে পারবো। মিতা, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি সহকর্মী খাদিজাতুল কোবরার কাছে। খাদিজা, সম্ভাব্য মেয়র প্রার্থীরা কি এসেছেন? কিছুক্ষণ আগে থেকেই সম্ভাব্য মেয়র প্রার্থীরা এখানে আসতে শুরু করেছেন। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা এবং তার অন্যান্য সহকর্মীরা এখানটায় চলে এসেছেন। তবে আনুষ্ঠানিক যে যাচাই বাছাইয়ের যে পর্বটি এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা জানি যে আজকে সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত মেয়র প্রার্থীদের যাচাই বাছাই চলবে, এরপরে সংরক্ষিত আসন, তারপরে কাউন্সিলর পদে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে সম্ভাব্য মেয়র প্রার্থীদের অনেকেই এসে হাজির হয়েছেন। তবে আমরা হেভিওয়েট প্রার্থী বলতে যাদেরকে বুঝি
আমরা জানি যে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, তারপর বিএনপি সমর্থিত আব্দুল আওয়াল মিন্টু, এছাড়া ববি হাজ্জাজ, জোনায়েদ সাকিব, কবরী সারোয়ার, এদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কাউকে দেখিনি। তবে আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তারা হাজির হয়ে যাবে। তো আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দিই যে কাউন্সিলর মোট 36টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 1, 17, 18, 4, 15, 16, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11 এই ওয়ার্ডগুলোর আজকে যাচাই বাছাই হবে এবং সংরক্ষিত 1, 2, 3, 4, 5 পর্যন্ত আসনগুলোর ওয়ার্ডগুলোর যাচাই বাছাই আজকে হবে। তো আমার মনে হয় যে এর পরবর্তী যাচাই বাছাই শুরু হলে পরে আমরা আপনাকে পরবর্তী আরো যা তথ্য আছে তা দিতে পারবো। খাদিজাতুল কোবরা, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি সহকর্মী নাসরিনের কাছে। নাসরিন, এখন পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে? এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে যাচাই বাছাই শুরু হয়নি। 10টা থেকে শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 10টার 15 থেকে 20 মিনিট আগে এখানে আসলে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা সবাই এসছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো মেয়র কিংবা কাউন্সিলররা এসছেন, কিন্তু কোনো মেয়র প্রার্থী এখনো আসেননি। এবং যে সময়টা আসলে নির্ধারণ করা হয়েছে 10টা থেকে 10টা 45, এই সময়ের মধ্যেই শুরুতেই আসলে চট্টগ্রামে যে মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, 13 জন মেয়র প্রার্থী, প্রথমে তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। এরপরে আজকে আসলে 6টি সংরক্ষিত যে কাউন্সিলর পদ রয়েছে তাদেরই মনোনয়নপত্রের যাচাই বাছাই হবে। এরপরে সাধারণ কাউন্সিলরদের যাচাই বাছাই হবে। তো এখনো পর্যন্ত আসলে মেয়রদের পক্ষ থেকে বা মেয়ররা কেউই আসেন, মেয়র যে প্রার্থীরা রয়েছে। নাসরিন, আপনি আমাদের সাথে থাকুন। এবারে আমরা চলে যাব একটু ঢাকা দক্ষিণে, সেখানে কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। conviction have not attained finality. এটা কিন্তু খুব পরিষ্কার করেই বলে দিয়েছে। তো এটা যেহেতু অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত, it is incumbent to the election commission according to article 111 of the constitution. এটা হলো জাতীয় সংসদ নির্বাচনে ওনার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের কর্তৃপক্ষ রায়, ওটা মনে জরুরি আইন এবং অন্যান্য এর উপরে মনে হয় না, এটার কেসটা আমি সামারিলি বলি। সেটি হচ্ছে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। ইলেকশন কমিশন বলছে যে না, উনি নির্বাচনের যোগ্য। তার বিরুদ্ধে তারা রিট পিটিশন ফাইল করেছিলেন অনারেবল হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন ইলেকশন কমিশনের আদেশটিকে বহাল রাখে। তার বিরুদ্ধে তিনি অ্যাপিলেট ডিভিশনে যান এবং অ্যাপিলেট ডিভিশন বলছে যে অনারেবল হাইকোর্ট ডিভিশন যে সিদ্ধান্ত দিয়েছে দ্যাট ইজ কারেক্ট, সেটি ডিসিশন। আচ্ছা, মানে আপনার সাপোর্টিং পেপার আমরা গ্রহণ করলাম, কিন্তু পরিষ্কার হলো যে আপনাকে বলতে হবে বিডিআর বিদ্রোহে যেই রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে কিনা ওই কাগজটা আমার প্রয়োজন। আদেশে আমরা দিয়েছি, আপনার আপিলকে অ্যাডমিট করেছে, স্টেটা আপনার ফাইনকে স্টে করেছে। আপনি দেখেন একটু, অর্ডারটা আমি দিয়েছি আপনাকে। সেখানে পার্টলি কিন্তু যে ফাইন করেছিল সেটা স্টে আছে। আচ্ছা, মানে আমাকে প্রথমটা দেন, এটা তো স্টে এক্সটেনশনের কাগজ। প্রথম যে স্টে অর্ডার হয়েছে সেই স্টে অর্ডারটা না সরি, আমি ওইটা আলাদা দিয়েছি, নমিনেশন পেপারের সাথে দিয়েছি। সেটি রবিকে একটু জানতেও পারে, ওই অর্ডারটা একটু দেখ। প্রথম অর্ডার না, ওইটা এটা হলো পরে, এটা হলো ট্যাক্সের। আপনি আরো দুটো অর্ডার দিয়েছে, একটা হলো ট্যাক্সের আর একটা হচ্ছে আপনার একটা সিআইডি, ওই দুটোও স্টে আছে। একটা সিআইডি একটা ট্যাক্সের, ওই দুটো স্টে আছে। আর আপনি যেটা বলছেন বিডিআর বিদ্রোহ মামলায়, সেটির আমি আদেশের কপি, সার্টিফিকেট কপি নমিনেশন পেপারের সাথে দিয়েছি। একটু দেখা তো। আপনি আমাকে দিয়েছেন স্টে কন্টিনিউ, খালি এক্সটেনশন করা হয়েছে, কিন্তু আমি আপনার কাছে চাচ্ছি বিডিআর বিদ্রোহ মামলায় যেই পানিশমেন্ট দেওয়া হয়েছে ওই অর্ডারের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে কিনা। আমি না, আপিলটা এডমিট হয়েছে ফর হিয়ারিং আর ফাইনটা স্টে করেছে। এটাই নিয়ম এবং আমাকে দুটো জিনিস, বিডিআর বিদ্রোহ
মামলায় যে পানিশমেন্টটা হয়েছে সেই পানিশমেন্টের অর্ডারটা এবং ওটার উপরে যে আমাকে দুটো কাগজ দিন। আমি দিয়েছি, অর্ডারটা দিয়েছি। নাম্বারটা কত? নাম্বারটা আপনার 48 ডিএলআর যে আমি জাজমেন্টটা দিয়েছি অ্যাপিলেট ডিভিশন, ওখানে কিন্তু এই কথাই বলছে যে আপিল পেন্ডিং থাকলেই এটা ধরে নিতে হবে সেন্টেন্স সাসপেন্ডেড এন্ড হি উইল বি কোয়ালিফাইড টু বি এ ক্যান্ডিডেট। আমরা দেখছিলাম ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশনের মনোনয়নপত্র যাচাই বাছাই। চলে যাচ্ছি পরের খবরে। যুদ্ধাপরাধী কামরুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি হবে 5 এপ্রিল। আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে সকালে আপিল বিভাগ দিন ধার্য করেছে। সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানান, প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 4 বিচারকের আপিল বেঞ্চ 1 এপ্রিল শুনানির দিন ঠিক করেন। সে অনুযায়ী রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসে, কিন্তু শুনানির জন্য আবারও সময় চেয়ে আবেদন করেন কামরুজ্জামানের আইনজীবীরা। কামরুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের অসুস্থতার কারণ দেখিয়ে 4 সপ্তাহের সময় চায় আসামি পক্ষ। আপিল বিভাগ 4 দিনের সময় মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করে। খন্দকার মাহবুব হোসেন এই মামলার যিনি সিনিয়র অ্যাডভোকেট, তার অসুস্থতার গ্রাউন্ডে 4 সপ্তাহ অ্যাডজমেন্টের জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। মহামান্য আপিল বিভাগ আমাদের অ্যাপ্লিকেশনটি আজকে শুনেছেন। উভয় পক্ষকে শোনার পরে এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের জন্য 5 এপ্রিল দিন নির্ধারণ করেছেন এবং 5 এপ্রিল উভয় পক্ষকে হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে বলেছেন। সুপ্রিম কোর্ট চত্বর থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, শুনানির 4 সপ্তাহ পেছানোর আবেদন করেছিল আসামি পক্ষ। আপিল বিভাগ পিছিয়েছে 4 দিন। আদেশে আপিল বিভাগ কি বলছে? এটি একটি আপনার সংক্ষিপ্ত আদেশ বলতে পারেন, যে এখানে পরবর্তী তারিখটি নির্ধারণ করেছে, এটি মূলত আদেশ। তবে যে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 4 সদস্যের বেঞ্চ আপিল বিভাগে ছিলেন, তাদের এক বিচারপতি কিছুটা অসন্তোষ এবং ক্ষোভ জানিয়েছেন আদালত চলার সময়। তিনি বলেছেন যে গতকালকেও আপনাদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে টেলিভিশনে দেখা গেছে যে উনি সংবাদ সম্মেলন করছেন এবং আজকে উনি অসুস্থতার অজুহাতে আসছেন না। এটি আদালতের সাথে একটি তামাশা। তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করে বললেন যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং এই মামলা দ্রুত নিষ্পত্তির দিকে মনোযোগী হন। তো এদিকে কামরুজ্জামানের পক্ষের আইনজীবীরা বলেছেন যে তিনি অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শে তিনি চিকিৎসকের পরামর্শেই তিনি বিশ্রাম নিচ্ছেন এবং ওষুধপত্র খাচ্ছেন। তো এই এক পর্যায়ে যখন রোববার 5 তারিখ ঘোষণা করা হলো, তো সেই আদেশটি নিয়েই দুপক্ষের আইনজীবীরা আদালত কক্ষ ত্যাগ করেছে। এখানে আরেকটি জিনিস বলে রাখি যে একই মামলা, আলাদা যে মামলা, যেটি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের আলী হাসান মাহমুদ মুজাহিদ, তাদের আপিল আবেদন রয়েছে আপিল বিভাগে। আজকের কার্যতালিকা অনুযায়ী তাদের একজনের আপনার মুজাহিদ সাহেবের আছে 6 সপ্তাহ সময় পেছনের একটি আবেদন আছে আলী হাসান মাহমুদ মুজাহিদের, তবে সেটি কার্যতালিকা অনুযায়ী আছে 11 নম্বরে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরটি 12 নম্বর কার্যতালিকায় আছে। তো আজকে তাদেরটি তালিকা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে আসবে কিনা সেটি একটি দেখার বিষয়, সেজন্য অপেক্ষা করছে গণমাধ্যম কর্মীরা। তো সেক্ষেত্রেও জানানো যেতে পারে যে তাদেরটি শুরু হলো না, সেই সময় আবেদন মঞ্জুর করবে কিনা আদালত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি।